শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি। আজ সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় সরকার। তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাঝরাতে ভিডিও বার্তা মোদির। যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো হামলায় ইরানে নিহত অন্তত 4। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ। তেহরান চুক্তি করতে চায়, আবারও দাবি ট্রাম্পের। গাজার মধ্যাঞ্চলে রাতভর দখলদারদের বিমান হামলা। পশ্চিম তীরে অভিযানে 4 ফিলিস্তিনির প্রাণহানি। মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ। কিয়েভে রুশ হামলায় নিহত অন্তত 10, আহত 100। বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো, দাবি জেলেনস্কির। রাশিয়ার কিয়েভে বিস্ফোরণ। যুক্তরাষ্ট্রের পর তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, জার্মানি ও ইইউ। পাল্টা হুঁশিয়ারি ইরানের। মিসাইল ও ড্রোন হামলায় লন্ডভন্ড মার্কিন ঘাঁটি। একটি শর্তে পরমাণু শক্তিধর দেশ হতে পারবে সৌদি আরব। ইসরায়েলকে টেনে এনে কি শর্ত দিলেন ডোনাল্ড ট্রাম্প? বাহরাইন, জর্ডান, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার ঘাঁটিতে টানা 13তম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইরান। লন্ডভন্ড করে দেওয়া হয়েছে মার্কিন সামরিক স্থাপনা। যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা নতুন করে কোনো হামলা চালালে প্রতিটি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাজ্যের সেনা মোতায়েনের প্রস্তুতিও নিচ্ছে। জার্মানি দেশটির ইরানি দূতাবাসের কার্যক্রম সীমিত করেছে। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের জব্দকৃত সম্পদ হরমুজে ক্ষতিগ্রস্তদের মধ্যে দেওয়ার চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এতেও দমে যায়নি ইরান। পাল্টা জবাব আর বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত মোজতবা খামেনি। সমঝোতা চুক্তি ভেঙে 13তম দিনের যুদ্ধে ইরানকে বাগে আনতে একের পর এক বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের। ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক, বন্দর আব্বাস, খোজেস্তান সহ বিভিন্ন অঞ্চলে এ হামলায় কতটা সফল দেশটি। সেন্টকম বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রতিদিনই ইরানের বিভিন্ন সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার দাবি। তবে কেন এখনো দমাতে পারেনি খামেনির দেশকে? রাতের অন্ধকারে বিকট শব্দে কেঁপে ওঠে ইরানের বন্দর আব্বাস। জাস্ক, খুররামবাদ ও আহবাজের একাধিক স্থাপনায় নতুন করে হামলার খবরও পাওয়া গেছে। এ হামলায় নিহত হয়েছে আরো 4 জন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হামলার লক্ষ্যবস্তু শুধু সামরিক অবকাঠামো। তবে তেহরানের দাবি, হামলায় ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার সহ একাধিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। 5 মাস ধরে ইরানে হামলার পরও সুবিধা করতে পারছে না মার্কিন সেনারা। যুদ্ধে যুক্তরাষ্ট্র কোণঠাসা হয়ে পড়েছে বলে দাবি তেহরানের। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচির দাবি, যুদ্ধে সুবিধা করতে না পেরে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি করা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যা আগে কখনো দেখেনি বিশ্ব। তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য বিশ্বের প্রধান শক্তিগুলোর সাথে লড়াইয়ের উদ্দেশ্যে আমেরিকানরা যে প্রতিটি সক্ষমতা, প্রতিটি অস্ত্র, প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি পরিকল্পনা মজুত করেছিল, তার সবকিছুই ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ময়দানে নামানো হয়েছে এবং তার সবকিছুই ব্যবহার ও মোতায়েন করা হয়েছে। মার্কিন হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হামলায় বাহরাইনে শেখ ইসা বিমান ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক, সরঞ্জাম গুদাম, যুদ্ধবিমান হ্যাঙ্গার এবং আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ভারতের ককরোচ জনতা পার্টি। 2 মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে সংগঠনটির প্রতিনিধিরা। তারা জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। এদিকে শুক্রবার রাতে তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনা হবে। বিক্ষোভে উত্তাল ভারতের যন্তর মন্তর। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। গ্রাফিতি এঁকে গান গেয়ে বিক্ষোভ করছেন তারা। এরই মধ্যে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও দ্বিজেন্দ্র সিং এর সঙ্গে আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। সিজেপি জানিয়েছে, তাদের দাবির বিষয়ে জবাব দিতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করার পর্যন্ত শেষ হবে না। বিজেপি বা সরকার যদি এই সংকট সমাধান চায়, তাহলে এর একটাই পথ, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এদিকে প্রশ্ন ফাঁস রোধে কঠোর আইন আনার ঘোষণার পর এবার তোড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার প্রকাশিত এক নতুন ভিডিও বার্তায় তিনি বলেন, আগের ভিডিওতে দেয়া তরুণদের পরামর্শ সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের সঙ্গে
এই সংযোগ ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মোদি জানান, এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন আনা হবে। देर रात मुझे मुसद्दा भी दे दिया। অন্যদিকে টানা ২৬ দিনের অনশন ভাঙেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার অনশন প্রত্যাহারের পর আন্দোলন ও সরকারের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লোকসভায় শিক্ষা সংস্কার নিয়ে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজিপি। বিক্ষোভের উত্তাপে পড়ছে পশ্চিমবঙ্গের কলকাতাও। প্রশ্নপত্র ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে মহামিছিল শুরু করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বিকেল পর্যন্ত সময় নিয়েছেন মোদী সরকার। প্রশ্ন ফাঁস ও নিয়োগ ব্যবস্থার দুর্নীতি ঠেকাতে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের আশ্বাসের পর অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি। ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রীর পদ থেকে না সরানো হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছে সিজেপি। প্রায় ১ ঘন্টার বৈঠকেও ককরোচ জনতা পার্টি সিজেপির ২ প্রতিনিধিকে কিছুতেই টলাতে পারলেন না নরেন্দ্র মোদী সরকারের ২ মন্ত্রী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পর্যালোচনার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় নেয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় জেনজিদের প্রতিনিধি সিজেপি। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আর পরমাণু শক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহের সাথে বৈঠক করেন সিজেপির ২ প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া এবং চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা তুলে নেওয়ার দাবি জানানো হয়। মোদী সরকার দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে বলে জানিয়েছে সিজেপি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। সরকার এই দাবিটি বিবেচনার জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আমরা সরকারকে বলেছি, যদি ধর্মেন্দ্র প্রধান শীঘ্রই পদত্যাগ না করেন তাহলে চলমান বিক্ষোভ আরো ব্যাপক আকার ধারণ করবে। धर्मेंद्र प्रधान का इस्तीफा या बर्खास्ती नहीं मिली तो ये प्रदर्शन और व्यापक होंगे। বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা খোলাসা করেননি মোদী সরকারের ২ মন্ত্রীর কেউই। তবে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, সিজেপির ৩টি দাবি নিয়ে শনিবার আবারও আলোচনা হতে পারে। তাদের ৩টি প্রধান দাবি এবং পরীক্ষা সংক্রান্ত ৫টি সংস্কার প্রস্তাব ছিল। আমরা তাদের জানিয়েছি আগামীকাল বিকেলে আমরা তাদের সাথে আবারও আলোচনায় বসব। সরকারের সাথে আমাদের যে আলোচনা হবে এবং সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তা জানিয়ে দেব। मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। এই বৈঠকের আগে বৃহস্পতিবার মাঝরাতে সামাজিক মাধ্যমের এক ভিডিও বার্তায় প্রশ্ন ফাঁসের ঘটনায় দোষীদের গ্রেফতার করা সহ গত ২.৫ মাসে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে আলোচনা অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এখনো চূড়ান্ত কোনো সমঝোতার জন্য প্রস্তুত নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, বর্তমান সংকট নিরসনে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, বরং যুক্তরাষ্ট্রকে তার নীতি পরিবর্তন করতে হবে। এদিকে হাউথির নৌ অবরোধের ঘোষণার মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে তিনি জানান, সংঘাত অবসান নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে, তবে তেহরান এখনো চূড়ান্ত সমঝোতার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। ট্রাম্প বলেন, ইরান আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি আন্তরিক হলেও চুক্তি হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ট্রাম্প আরো বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি এগিয়ে নেওয়া হবে না। তার ভাষায়, আব্রাহাম চুক্তির আওতায় রিয়াদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনই হবে সেই সহযোগিতার পূর্বশর্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, বর্তমান সংকট নিরসনে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, বরং যুক্তরাষ্ট্রকে নীতি পরিবর্তন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী ইস্যুতে ইরান কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। আরাগচির দাবি, ইরানের জনগণের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তেহরান তার অবস্থান থেকে সরে আসবে না।
এদিকে হরমুজ প্রণালীর কাছে 30 জন নাবিক বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার খবর সামনে আসে। উন্মুক্ত সামুদ্রিক রেডিও যোগাযোগে শোনা যায় একটি জাহাজকে ইরানের জলসীমার দিকে অগ্রসর না হওয়ার সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং ইঞ্জিন কক্ষে হামলার হুমকিও দেওয়া হয়। কিছুক্ষণ পর দিশা নামের জাহাজটি জরুরি বার্তায় জানায় অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজে থাকা 30 জন নাবিককে উদ্ধারে অবিলম্বে সহায়তা প্রয়োজন। অন্যদিকে ইয়েমেনের হাউতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরা দাবি করেছেন পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হুদায়দায় সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। এর আগে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করে। জাতিসংঘ এই ঘটনার গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা এবং সামুদ্রিক চলাচলের উপর নতুন হুমকি পুরো অঞ্চলে উত্তেজনা আরো বাড়বে। অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নতুন করে ছড়িয়ে পড়েছে সহিংসতা। গাজার মধ্যাঞ্চলে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। নাবলুসে দখলদার বাহিনীর অভিযানে অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2 ইসরায়েলিরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ না হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের তালগ্রামে বসতি স্থাপনকারীদের হামলাকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি ও ইসরায়েলি নিহত হয়েছেন। একই সময় নাবলুসের উরিফ গ্রামে ফিলিস্তিনিদের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ও ফারাতা গ্রামেও বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। নাবলুস জুড়ে ধারাবাহিক হামলা ও অবরোধে পুরো অঞ্চল জুড়ে আতঙ্ক, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা তীব্র হয়ে উঠেছে। মধ্য গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলার পর বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাননি বহু ফিলিস্তিনি। হামলার আগে গাজা সিটি ও মধ্য গাজার বিভিন্ন এলাকায় বসবাসকারীদের মাত্র 10 মিনিটের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। বাগাজি শরণার্থী শিবিরের বাসিন্দারা জানান, 2টি বড় ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 15টি বাড়ি ধ্বংস হয়েছে। আতঙ্কে নারী শিশুরা খালি হাতে খালি পায়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যান। চারিদিকে এখন শুধু ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর বেদনা। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে 20টি মানবাধিকার সংস্থা। যৌথ বিবৃতিতে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সশস্ত্র হামলা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান সহিংসতা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এদিকে নাবলুস স্পেশালিস্ট হাসপাতালে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলি মানবাধিকার সংগঠন ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস। সংস্থাটি বলছে, সড়ক বন্ধ ও সামরিক বিধিনিষেধের কারণে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কর্মীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের অভিযোগ, পশ্চিম তীরে চলমান সামরিক অবরোধ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা কার্যত ফিলিস্তিনিদের বিরুদ্ধে সমষ্টিগত শাস্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিতে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু রণক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর অভিঘাত ছড়িয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায়। হরমুজের পর এবার বাব আল মান্দেব প্রণালীতে হাউথিদের অবরোধের হুমকিতে আবারও $100 ছাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিশ্লেষকদের সতর্কবার্তা, 2 গুরুত্বপূর্ণ নৌপথে সংকট একসঙ্গে তীব্র হলে তীব্র জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে। বিশ্বের জ্বালানি বাণিজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি চোক পয়েন্ট বা সংকীর্ণ বহুল ব্যবহৃত পথ হল হরমুজ ও বাব আল মান্দেব প্রণালী। ইরান যুদ্ধের আগে হরমুজ দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল পরিবহন হতো, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় 20%। অন্যদিকে বাব আল মান্দেব দিয়ে প্রতিদিন প্রায় 41 লাখ ব্যারেল অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি পরিবহন হয়। এই পথ দিয়েই লোহিত সাগর হয়ে সুয়েজ খাল ব্যবহার করে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে পণ্য জ্বালানি পরিবহন করা হয়। গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালীতে কড়াকড়ি আরোপ করে। এর জেরে সৌদি আরব নিজেদের তেল রফতানির রুট সরিয়ে নেয়। পূর্বাঞ্চলের আবকাইক থেকে পাইপলাইনের মাধ্যমে তেল পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরে নিয়ে সেখান থেকে বাব আল মান্দেব হয়ে ভারত, চীন ও অন্যান্য এশীয় বাজারে পাঠানো শুরু হয়। বর্তমানে সৌদি আরবের দৈনিক প্রায় 25 লাখ ব্যারেল তেল এই পথ দিয়েই যাচ্ছে। তবে হরমুজ এড়াতে যে পথকে বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেটিও এখন ঝুঁকির মুখে। হরমুজের পর এবার বাব আল মান্দেবেও সংঘাতের ছায়া পড়ায় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় নতুন চাপ তৈরি হয়েছে। ইরান সমর্থিত হাউথিরা সৌদি আরবের বন্দর ও তেলবাহী জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর একাধিক তেলবাহী ট্যাঙ্কার গন্তব্য পরিবর্তন করেছে। ঘটেছে হামলার ঘটনাও।
এরই মধ্যে এই দুই নৌপথে যুদ্ধ ঝুঁকির বীমা কয়েক গুণ বেড়েছে। অনেক শিপিং কোম্পানি এখন আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে দীর্ঘ পথ ব্যবহার করছে। এতে প্রতিটি যাত্রায় অতিরিক্ত 20 থেকে 25 লাখ ডলার পর্যন্ত ব্যয় এবং 10 থেকে 15 দিন বেশি সময় লাগছে। বিশ্লেষকদের মতে এই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত পুরো বিশ্বের সাধারণ ভোক্তাদের উপরই এসে পড়বে। তেলের দাম বাড়ার অর্থ শুধু জ্বালানির খরচ বৃদ্ধি নয়, এর জেরে ডিজেল, পেট্রোল, বিমান জ্বালানি, সার ও বিদ্যুৎ উৎপাদন, খাদ্য পরিবহন এবং শিল্প কারখানার উৎপাদন ব্যয়ও বেড়ে যায়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের এই দুই সংকীর্ণ নৌপথ ঘিরে সংঘাত যত দীর্ঘ হবে ততই বাড়বে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ, আর তার প্রভাব সবচেয়ে বেশি পড়বে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর উপর। সৌদি আরব আব্রাহাম অ্যাক্টসে যোগ দিলে কেবল দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতার চুক্তি কার্যকর হবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে এমন এক সময় এলো যখন বিশেষজ্ঞদের একাংশ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল নিরাপত্তার পরিস্থিতিতে এই ধরনের চুক্তি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বিস্তারে ঝুঁকি বাড়াবে। সৌদি আরবকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে দেখার সবুজ সংকেত দিয়েও শেষ মুহূর্তে এসে শর্তের নতুন জাল বুনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক চুক্তি চূড়ান্ত করতে রিয়াদকে দিতে হবে এক অভাবনীয় মূল্য। ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে যুক্ত হতে হবে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডসে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি সমঝোতা হয়, যার আওতায় মার্কিন প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক চুল্লি নির্মাণ করতে পারবে। ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছিল একাধিক মার্কিন গণমাধ্যম। তবে সেই চুক্তি কার্যকর করতে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। 23 জুলাই সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি ঘোষণার একদিন পর ট্রাম্পের দেওয়া বিবৃতিতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, চুক্তিটি অনুমোদিত হবে, তবে এটি আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগদানের উপর সম্পূর্ণ নির্ভরশীল। চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, তবে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের এক বিবৃতি অনুযায়ী 30 বছর মেয়াদী এই চুক্তির প্রাথমিক লক্ষ্য হল সৌদি আরবের প্রয়োজনীয় জ্বালানি চাহিদা পূরণ করা। এই চুক্তির ফলে সৌদি আরবের জাতীয় পারমাণবিক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো প্রধান ভূমিকা পালন করবে। কয়েক বিলিয়ন ডলার মূল্যের এই বৃহৎ চুক্তিটি মূলত জো বাইডেন প্রশাসনের সময় গৃহীত এক পূর্ববর্তী পরিকল্পনারই ধারাবাহিকতা। সেই প্রাথমিক পরিকল্পনায় শর্ত ছিল, যুক্তরাষ্ট্রের দেওয়া পারমাণবিক সহযোগিতার বিনিময়ে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা স্বাভাবিকরণ করতে হবে। তবে 2023 সালের 7 অক্টোবরে হামাসের হামলা ও তার পরে গাজায় শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের কারণে ইসরায়েল ও রিয়াদের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। 2020 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় আব্রাহাম অ্যাকর্ডস। ওই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। পরে সুদান ও মরক্কো একই পথে হাঁটে। যেসব দেশের কাছে ইতোমধ্যে সমৃদ্ধকরণ প্রযুক্তি ও সক্ষমতা নেই, তাদের এ প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে এতদিন বিরোধিতা করে এসেছে ওয়াশিংটন।